হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সংযুক্তা আমার একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে হচ্ছে আমাদের গোয়াতে ডে 4 আর আজকে আমরা দুজনে চলে যাব দুধসাগর ওয়াটারফল দেখতে। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই দুধসাগর ওয়াটারফল দেখতে। আমাদের হোমস্টে থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল দুধসাগর ওয়াটারফল যেতে। আর দুধসাগর ওয়াটারফল যাওয়ার সময় এর সিনিক বিউটি ছিল অসাধারণ, কিন্তু যেহেতু এই জায়গাটা একটা পাহাড়ের ওপরে অবস্থিত সেই জন্য আমরা গোয়াতে যেরকম ওয়েদার পেয়েছিলাম এখানে ওয়েদারটা ছিল একদমই আলাদা। প্রচন্ড ঠান্ডা ছিল, আর আমাদের কাছে শীতের পোশাক থাকা সত্ত্বেও সেটা আমরা নিয়ে না যাওয়ার কারণে আমাদের তো প্রচন্ড ঠান্ডা লাগছিল। আমরা নর্মাল পোশাক পরে গেছিলাম, কিন্তু আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত দুধসাগর ওয়াটারফলের কাছাকাছি পৌঁছে গেলাম। যেহেতু গোয়াতে একদম ঠান্ডা ছিল না সেই জন্য আমরা সকালের দিকে যখন বেরোতাম কোনো শীত পোশাক আমাদের সাথে নিতাম না, কিন্তু দুধসাগর ওয়াটারফল যেহেতু একটা পাহাড়ের ওপর ছিল সেই জন্যে এই পাহাড়ি রাস্তায় প্রচন্ড ঠান্ডা ছিল। রীতিমতো লোকেরা শীতের জ্যাকেট মাফলার সমস্ত কিছু পরে যাচ্ছিল, আর আমাদের কাছে কোনো শীতের পোশাক আর ছিল না, সেই জন্য প্রচন্ড ঠান্ডা লাগছিল। তাই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা একটা চায়ের দোকানে থামলাম আর চা খেলাম। কিন্তু সকালটাই এখানে ঠান্ডা, আর যেহেতু পাহাড়ি এরিয়া সেই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটা একদমই গায়েব হয়ে যাবে, পুরো গরমকালের মতো ওয়েদার হয়ে যাবে। সেই জন্য আমাদের খুব একটা টেনশন ছিল না। আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছালাম দুধসাগর ওয়াটারফলস এর, যেখান থেকে গাড়ি নিতে হবে, টিকিট কাটতে হবে। এটা হলো সেই জায়গা। দুধসাগর ওয়াটারফলস যেতে হলে যেহেতু ফরেস্টের ভিতর দিয়ে 11 কিলোমিটার ভিতরে যেতে হয়, সেই জন্য এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি জঙ্গলের ভিতর অ্যালাউ নেই। তাই এখানে একটা স্ট্যান্ড দিয়ে আমাদের স্কুটিটা রেখে দিয়ে এখান থেকে আমরা একটা গাড়ি করে নিলাম। এই গাড়িগুলো তোমরা অনলাইনে বুক করতে পারো, কিন্তু আমরা গিয়েই বুক করেছিলাম। সেই জন্য আমাদের 810 টাকা প্লাস জিএসটি দিয়ে এই গাড়িটা বুক করতে হয়েছিল। আর অবশ্যই তোমাদের এখানে আধার কার্ড নিয়ে যেতে হবে, তার কারণ এখানে চেক পয়েন্টে সেই আধার কার্ড শো করতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টকে। আর এই দেখো, এখানে যে তোমরা দেখতে পাচ্ছ জল, এটা হচ্ছে মান্ডবী নদীর জল। ঝর্ণা থেকে যে জলটা মান্ডবী নদীর সৃষ্টি হয় সেই জলটা এখান দিয়ে যাচ্ছে। এই ফরেস্ট ডিপার্টমেন্টে যেতে 2-3 বার এইরকম নদী ক্রস করতে হবে। বেশ মজা লাগছিল, মনে হচ্ছিল নেমে যাই, কিন্তু এখানে যারা গাড়ি বুক করে যাচ্ছে তাদের নামার কোনো পারমিশন ছিল না। আর এই দেখো, চেকপোস্টে আমরা পৌঁছে গেছি। এই ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্টে এখানে এসে আমাদের আধার কার্ড শো করতে হয়েছিল, টিকিটও শো করতে হয়েছিল, আর ক্যামেরার জন্য এখানে 200 টাকা আমাদের পে করতে হয়েছিল। মোবাইল ক্যামেরার জন্য কোনো চার্জ ছিল না, বাট আমাদের কাছে যেহেতু ব্লগিং ক্যামেরা ছিল সেই জন্য এক্সট্রা আরো 200 টাকা পে করতে হয়েছিল। জঙ্গলের সিনিক বিউটি ছিল অসাধারণ। প্রায় 11 কিলোমিটার ভিতরে আমাদের যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে। অসাধারণ সুন্দর একটা জঙ্গল, আর মাঝে মাঝে এরকম রিভার আমাদের ক্রস করতে হচ্ছিল। বাট যারা গাড়ি করে যাবে তারা একদম নামতে পারবে না নিচে। যারা পায়ে হেঁটে ট্রেক করে যাবে তারাই নিচে নামতে পারবে। এখানে প্রচুর মানুষ ছিল যারা পায়ে হেঁটে ট্রেক করে যাচ্ছিল, অবশ্যই সঙ্গে গাইড নিয়ে। বাট 11 কিলোমিটার আমাদের পক্ষে ট্রেক করা সম্ভব না, অতটা ট্রেক করে গিয়ে আবার ফিরেও আসতে হবে, সেই জন্য আমরা গাড়ি নিয়ে নিলাম। আর গাড়ি এখানে দুভাবে বুক করা যায়, একটা হচ্ছে শেয়ারিং এ আর একটা হচ্ছে রিজার্ভ করে। রিজার্ভে অনেক বেশি টাকা পেমেন্ট করতে হয়, কিন্তু আমরা শেয়ারিং এ গাড়ি নিয়েছিলাম। আমরা যখন গেছিলাম তখন অলরেডি কয়েকজন ওয়েট করছিলেন শেয়ারিং এ যাবে বলে, তাদের সাথে আমরা শেয়ারিং এ চলে গেছিলাম। তোমরা যারা ট্রেক করতে ভালোবাসো তারা এই জঙ্গলটা অবশ্যই ট্রেক করতে পারো, আর ট্রেক করলে দারুণ লাগবেও। কিন্তু তোমাদের এখানে সকাল সকাল আসতে হবে, তাহলেই তোমরা ট্রেক করে দুধসাগর ওয়াটারফল পৌঁছে সেখানে এনজয় করে আবার 11 কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসতে পারবে সময়ের মধ্যে। তাহলে চলো বন্ধুরা, এই জঙ্গলের সিনিক বিউটি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই দুধসাগর ওয়াটারফলস এর সামনে। আমরা এখন এসে পৌঁছে গেছি দুধসাগর ওয়াটারফলস এর কাছাকাছি। গাড়ি এখান পর্যন্ত যাবে, তারপরে আর যাবে না। কিছুটা পথ আমাদের হেঁটে যেতে হবে, তার কারণ যে পথটা হেঁটে যেতে হবে সেটা পাথুরে, আর সেই পথটা কিছুটা নদী আর কিছুটা পাথরে ভর্তি, সেই জন্য সেখানে গাড়ি যাবে না, কিছুটা আমাদের হেঁটে যেতে হবে। আর দুধসাগর ওয়াটারফলসে যেতে গেলে এখানে লাইফ জ্যাকেট একদম আবশ্যক। তোমরা দেখতেই পাবে একটু লক্ষ্য করলে যে প্রত্যেকটা লোকের হাতে এখানে লাইফ জ্যাকেট আছে, তার কারণ ওয়াটারফলসে নামতে গেলে লাইফ জ্যাকেট
একদমই আবশ্যক। ওয়াটারফলসের যে জলাশয়টা আছে সেই জলাশয়টা প্রচন্ড গভীর আর পাথুরে। যারা সাঁতার জানো না তারা, আর যারা জানো তারাও অবশ্যই এই লাইফ জ্যাকেট ব্যবহার করবে, তার কারণ অত গভীরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওখানে সুইম করাও খুব বিপজ্জনক একটা ব্যাপার। Wow, beautiful. ঝর্ণার জলের শব্দ আর সিনিক বিউটি দেখে তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে। এই ছোট্ট পথটা ট্রেক করতে এত ভালো লাগছিল আর এত মনোমুগ্ধকর যে বলার নয়। আমরা হাঁটতে হাঁটতে দুধসাগর ওয়াটারফলসের দিকে যাচ্ছি। শুধু যে একটা গন্তব্যের দিকে যাচ্ছি সেটা মনে হচ্ছে না, যত যাচ্ছি এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে মনটা যেন ভরে যাচ্ছে। চারিদিকে এরকম সুন্দর সিনিক বিউটি, ঝর্ণার জল, ছোট ছোট শাঁখো, দারুণ লাগছিল। তোমরা অবশ্যই গোয়া গেলে এই দুধসাগর ওয়াটারফলসটা যেও, এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মুগ্ধ করবে। তবে যারা বয়স্ক, যাদের হাঁটুর প্রবলেম বা কোমরের প্রবলেম আছে তাদের না যাওয়াটাই ভালো, তার কারণ দেখতেই পাচ্ছ কিরকম পাথুরে পথ। এ তো সবে শুরু হয়েছে, আর যত কাছে যাবে তত পাথুরে পথটা আরো বেশি হবে। তোমরা দেখতেই পাবে, ভিডিওর মাধ্যমে সবকিছুই তোমাদের দেখাবো। আর এই দুধসাগর ওয়াটারফলসে যখন তোমরা নামবে, দুধসাগর ওয়াটারফলসের কাছাকাছি অনেকগুলো চেঞ্জিং রুম আছে। সেই চেঞ্জিং রুমগুলোতে তোমরা কাপড় জামা ছেড়ে, যেটা সুইম স্যুট তোমরা নিয়ে যাবে বা তোমাদের আলাদা যদি কোনো জামা কাপড় থাকে সেই পরে নামতে হবে। আর অবশ্যই তার ওপরে লাইফ জ্যাকেট পরতে হবে। লাইফ জ্যাকেট কিন্তু অবশ্যই মাস্ট। আমরা সুইমস্যুট আলাদা করে নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে আমরা চেঞ্জিং রুমে চেঞ্জ করে নেব আর তার উপর লাইফ জ্যাকেট পরে নেব। তার আগে দেখো দুধসাগর ওয়াটারফলসটা ওই দূর থেকে দেখা যাচ্ছে। এখনো আমাদের কিছুটা যেতে হবে, অনেকগুলো পাথরের বোল্ডার আছে, সেগুলো পেরিয়ে দুধসাগর ওয়াটারফলসে নামতে হবে। এই দুধসাগর ওয়াটারফলসে আমরা এসে গেছি, আমরা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে দেখো আমরা জলে নেমে গেছি। কি সুন্দর একটা সিনিক বিউটি, আর দেখতেই পাচ্ছ যে প্রচুর এখানে পাথরের বোল্ডার। এখানে কিন্তু অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু পাথরের বোল্ডার গুলো খুব মারাত্মক, প্রচুর স্লিপারি। আর জলে যখন তোমরা নামবে অবশ্যই কেউ ড্রাইভ দেওয়ার চেষ্টা করবে না, তার কারণ জলটা যে দেখছো তার মাঝখানে মাঝখানে প্রচুর পাথরের বোল্ডার আছে। ড্রাইভ দিলে মাথা ফেটে জীবনহানি পর্যন্ত ঘটতে পারে। যখন নামবে ভালোভাবে তোমাদের লাইফ জ্যাকেটটা পরে নেবে আর নেমে তোমরা সেটা এনজয় করবে, ড্রাইভ দেওয়ার চেষ্টা করবে না, ফর সিকিউরিটি অ্যান্ড সেফটি। আমি যেহেতু ভালো মতো সাঁতার জানি না সেই জন্য আমি পাথরের ওপরই বসেছিলাম। আর দেখো এখানে চারিদিকে কিন্তু প্রচুর কিন্তু বাঁদর আছে। এখানে আলাদা করে ব্যাগ রাখার কোনো জায়গা নেই, পাথরের বোল্ডারের ওপর ব্যাগ রেখেই তোমাদের নামতে হবে। অবশ্যই কাউকে সেখানে বসে থাকতে হবে, না হলে কিন্তু হনুমানে বা বাঁদরে সেই ব্যাগ খুলে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যেতে পারে। আমরাও আমাদের ব্যাগ, আমাদের গাড়িতে একজন দাদা ছিলেন, তিনি উপরে বসেছিলেন, জলে নামেননি, তার কাছে আমরা রেখে নেমেছিলাম। আর অবশ্যই যখন তোমরা জঙ্গলে যাবে, জঙ্গলের মধ্যে কোনো রকম প্লাস্টিকের বটল বা চিপসের প্যাকেট বা বিস্কিটের প্যাকেট সেখানে তোমরা ফেলবে না, ফেলে জঙ্গলটাকে বা ওয়াটারফলসটাকে নোংরা করার চেষ্টা করবে না। আমাদের প্রকৃতির পরিবেশ কিন্তু আমাদেরই পরিষ্কার রাখতে হবে। अरे बाप बहुत स्लिपरी है पत्थर। আর দেখো এখানে জলের তলায় কত মাছ। এই জলাশয়টায় প্রচুর মাছ ছিল যেগুলো গায়ের কাছে এসে ঘোরাঘুরি করছিল। আমার হাজবেন্ডই জলের মধ্যে একটু সামান্য সাঁতার কাটছিল, বাট আমি একদম বোল্ডারের উপরই বসেছিলাম। আমি একদম নামিনি, তার কারণ আমার প্রচন্ড ভয় লাগছিল। যদিও আমার কাছে লাইফ জ্যাকেট ছিল ভালোভাবে বাঁধা, কিন্তু ভীষণ ভয় লাগছিল, আর প্রচুর পাথর ছিল আর প্রচন্ড স্লিপারি ছিল, সেই জন্য আমি বোল্ডারের উপরই বসেছিলাম। গাড়ি থেকে আমাদের ওখানে 2 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, 2 ঘন্টার মধ্যে এনজয় করে আবার ফিরে আসার কথা বলা হয়েছিল। সেই জন্য আমরা বারবার টাইম দেখছিলাম, আমাদের সময়ের মধ্যে ফিরতে হবে। আর গাড়িতে যারা আমাদের সহযাত্রী ছিলেন
তাদেরকেও বলা ছিল তারা যখন ফিরে যাবে তারা যাতে আমাদেরকে ডাকে। গিয়ে ভীষণ মজা হয়েছিল। আমি এটাকে 100% রেকমেন্ড করব, যাতে গোয়া গেলে অবশ্যই কিন্তু তোমরা এখানে যেও, তোমাদের খুব মজা লাগবে। আর দুধসাগর ফলসের জলটা প্রচন্ড ঠান্ডা ছিল, তাও আমরা খুবই মজা করেছি সেখানে, ঠান্ডাকে তোয়াক্কা না করেই। দুধসাগর জলপ্রপাত পৃথিবীর অন্যতম বিখ্যাত জলপ্রপাতগুলোর মধ্যে একটি। এটি কর্ণাটক এবং গোয়ার সীমানায় অবস্থিত। উচ্চতায় এটি ভারতবর্ষের পঞ্চম। প্রায় 30 মিটার প্রস্থের সমগ্র মান্ডবী নদী 310 মিটার উচ্চতা থেকে বিশাল জলরাশি নিয়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। এই জলপ্রপাতটি সি অফ মিল্ক নামেও পরিচিত। দেখতে দেখতে এখানে কিভাবে 2 ঘন্টা সময় যে অতিক্রম হয়ে গেল সেটা আমরা বুঝতে পারলাম না। আমাদের এখন সময় হয়ে গেছে যাওয়ার। আমরা আবার চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে আমরা সেই লাইফ জ্যাকেট হাতে করে আবার যেখানে গাড়ি আছে সেই দিকে আমাদের যেতে হবে। যেটুকু পথ আমরা হেঁটে এসছিলাম সেটুকু পথ আবার হেঁটে অতিক্রম করতে হবে। তাহলে চলো যেখানে আমাদের গাড়ি রাখা আছে সেই পথে আবার ফিরে যাই। এখানে এক্সট্রা থাকার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে গাড়ির ড্রাইভারকে, সেরকমই আমাদের কথা হয়েছিল। উনি বলেছিলেন যে আমরা যদি এক্সট্রা থাকতে চাই তাহলে ঘন্টা হিসাবে এক্সট্রা চার্জ দিতে হবে, কিন্তু আমরা 2 ঘন্টার মধ্যে যেহেতু ফিরে এসেছিলাম সেই জন্য আমরা আগে যে চার্জটা দিয়েছিলাম সেই চার্জটাই আমাদের দিতে হয়েছিল, আর এক্সট্রা কোনো চার্জ পে করতে হয়নি। দুধসাগর জলপ্রপাতটি নিয়ে স্থানীয় একটি কল্পকথা প্রচলিত আছে। প্রাচীনকালে এই জলপ্রপাতের স্থানে একটি রাজার প্রাসাদ ছিল। প্রাসাদ সংলগ্ন সরোবরে রাজকুমারী স্নান করে সোনার পাত্রে দুধ পান করতেন। একদিন স্নানরতা নগ্না রাজকুমারীকে এক রাজকুমার গাছের আড়াল থেকে লুকিয়ে দেখতে থাকলে রাজকুমারী ব্যাপারটি বুঝতে পেরে সোনার পাত্রে রাখা দুধ নিজের উপর ঢেলে লজ্জা ঢাকলেন। কথিত আছে সেই দুধের স্রোত থেকে এই জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। দুধসাগর জলপ্রপাতের বৈশিষ্ট্য এর জলধারার স্বচ্ছতা। পাহাড়ি নদীর জল পাথরের উপর দিয়ে বয়ে আসার ফলে এর জল কর্দমাক্ত নয়, কিন্তু বারংবার পাথরে ধাক্কা খাওয়ার ফলে ফেনাযুক্ত। দেখে মনে হয় সত্যি যেন রাশি রাশি দুধ পাহাড় থেকে আছড়ে পড়ছে। এই অর্থে এই নামকরণ যথার্থ। দুধসাগর জলপ্রপাত দেখার উপযুক্ত সময় হলো বর্ষাকাল, জুলাই থেকে সেপ্টেম্বর। জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে একটা মন্দির নির্মিত হচ্ছে। সেই মন্দিরটা আমাদের গাড়ির যিনি ড্রাইভার কাম গাইড ছিলেন উনি আমাদের দেখালেন। ওখানে ছোট একটা মন্দির আগে থেকেই ছিল, সেটিকেই বড় করে করা হচ্ছে। আর জঙ্গলের মধ্যে যিনি পুরোহিত উনি ওনার পরিবার নিয়ে বাস করেন। আর জঙ্গলে প্রচুর কাজু গাছ চাষ করা হয়। এই কাজু গাছগুলো দেখাশোনা করার জন্য এখানে প্রচুর গার্ড আর লোকজন দেখাশোনার জন্য থাকে, তারা জঙ্গলের মধ্যেই বাস করে। যাওয়ার সময় আবার জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে মুগ্ধ হয়ে আমরা ফিরে যাচ্ছিলাম। মনটা একটু খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে পরের বার আসলে আবার এখানে ঘুরে যাব। বেশ ভালো লাগছিল, একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে যাচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আমাদের লাঞ্চ করতে হবে, প্রচুর খিদেও পেয়ে গেছে। তাহলে চলো গাড়িটা যেখানে স্ট্যান্ড আমরা সেই জায়গায় আবার ফিরে যাই। ওখানে আমাদের স্কুটি রাখা আছে, স্কুটিটা নিয়ে তারপর আমাদের ফিরতে হবে। আমরা ভেবেছিলাম যে এখানে এসে লোকাল কিছু খাবার খাবো, লোকাল কোনো শপ থেকে, বাট এতটাই আমাদের জার্নি হয়েছিল, ওখানে গিয়ে সময় কাটানো হয়েছিল, তার ফলে প্রচুর জল পিপাসা পেয়েছিল। সেই জন্য আমরা একটা দোকান থেকে ডাব কিনে খেলাম, সেই জন্য খিদেটা কিছুটা আমাদের শান্ত হলো। এরপর আমরা ভাবলাম যে এখান থেকে যে কোনো একটা বিচে গিয়ে সেখানে আমরা আমাদের সূর্যাস্ত অবধি ওখানে কাটাবো, তারপর আমরা আবার হোমস্টেতে ফিরে যাবো। আর চলো যেতে যেতে পাহাড়ি রাস্তার সিনিক বিউটিটা তোমাদের দেখাই। সকালে এত ঠান্ডা ছিল, কিন্তু এখন কিন্তু ঠান্ডা লেশমাত্র নেই, একদম নর্মাল ওয়েদার, কোনো ঠান্ডাই লাগছে না আমাদের। সেই জন্য বেশ এনজয় করতে করতে আমরা যাচ্ছি। পাহাড়ের এই সিনিক বিউটি দেখে আমরা তো খুব মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় তোমাদের এই পাহাড়ের যে দৃশ্যগুলো দেখাতে পারিনি, এখন রোদ উঠেছে তাই সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো আরো ভালোভাবে দেখা যাচ্ছে। আর পাহাড়টা ছিল পুরো জঙ্গলে আবৃত, সেই জন্য এর সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে। এরপরে আমরা পালোলেম বিচে এসে উপস্থিত হলাম। সেই বিচে সানসেট হচ্ছে, এর সৌন্দর্য দেখে যেন আমরা মুগ্ধ হয়ে গেলাম। প্রায় অনেকক্ষণ এই বিচে আমরা কাটালাম, তারপরে খিদেও পেয়ে গেছে, সেই জন্য
বিচেরই একটা রেস্টুরেন্ট থেকে এখানে আমরা খাওয়া দাওয়া করে নেব। তাহলে চলো খাওয়া দাওয়াটা এখানে সেরে নেওয়া যাক। আমরা এখানে প্রথমেই একটা ড্রিঙ্ক অর্ডার করলাম দুজনে। ড্রিঙ্ক অর্ডার করার পর তারপরে আমাদের লাঞ্চটা আমরা অর্ডার করলাম। এখানে সূর্যাস্ত দেখতে দেখতে ড্রিঙ্কস এনজয় করতে বেশ ভালো লাগছিল। সমুদ্রের স্নিগ্ধ হাওয়া আর মনোরম পরিবেশ যেন মন ভরিয়ে দিচ্ছিল। তার সাথে ছিল এরকম টেস্টি গ্রিন চিকেন আর ছিল বাটার রুটি। বেশ সুস্বাদু ছিল খাবারগুলো। আর আমরা খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ এই সি বিচেই আমাদের সময় কাটালাম। যেতে একেবারেই ইচ্ছা করছিল না, কিন্তু অনেকটা পথ আমাদের যেতে হবে। হোমস্টেতে যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে আমাদের, তাই আমরা উঠে পড়লাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন আমরা কিছুটা পিছিয়ে ঘুরে তারপর হোমস্টেতে ফিরে যাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। হোমস্টেতে ফিরে এসে হোমস্টের যে সামনে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে আমাদের ডিনারটা আমরা কমপ্লিট করে নিলাম। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল হ্যাপি উইথ সঞ্জুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে আমার পেজ সঞ্জুক্তা ব্যানার্জি দত্ত অবশ্যই ফলো করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরবর্তী পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হবো। টাটা, বাই বাই।